যেই পররাষ্ট্রনীতির মধ্যে সীমান্তে হত্যা হলে আমাদের দেশ কখনো প্রতিবাদ করে নাই। আপনার একটা অদ্ভুত শক্ত বা স্বার্থ করেই কিন্তু তারা পলিটিক্সে আসছে। আমরা ট্রানজিট ফ্যাসিলিটি দিয়ে দিলেও আমাদেরকে পানির ন্যায্য হিসা দেয়। তার মানে ইন্ডিয়ার যে সাধারণ জনগণ মানুষ তাদের সাথে আমাদের কোনো প্রবলেম নাই। এনসিপি বিশ্বাস করে যে সমতার একটা পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের বাংলাদেশের মধ্যে। আমরা ইন্ডিয়াকে রেসপেক্ট করবো অ্যাজ এ নেইবার, বাট হ্যাভিং সেড দ্যাট আমরা আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটা কখনোই কম্প্রোমাইজ হতে দিই। যেই পররাষ্ট্রনীতি হবে মর্যাদার, সমমর্যাদার, সম্মানের, ইজ্জতের, যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 1971-এ, সেই গণতন্ত্রটা যদি এমন ভাবে আসে যে অগণতান্ত্রিক ওয়েতে, তাহলে সেই গণতন্ত্র দরকার নেই। কোনো মানুষকে ওনারা চাইলে সীমান্তের মধ্যে হত্যা করতে পারেন, এবং আমি মনে করি দিস ইজ দ্য ফেলিয়ার অফ আওয়ার ডিপ্লোম্যাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, ওয়েলকাম টু প্রবাসী রাজনৈতিক ভাবনা এনসিপি ইউকে অ্যালায়েন্স এর পডকাস্ট সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আছে আমার ভাই এবং সহযোদ্ধা আলামিন সৌরভ ভাই। উনি আমাদের সাথে জয়েন হয়েছে, আমাদের অন্যতম একজন ইউকে এনসিপি অ্যালায়েন্স এর মেম্বার। তো উনি আজকে আমাদের সাথে ওনার জার্নি শেয়ার করবে, উনি কিভাবে এনসিপি ইউকে অ্যালায়েন্স এর মধ্যে যুক্ত হলো, কেন হলো, এবং ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ আমাদের ইশতেহারের 23তম দফা নিয়ে আলোচনা করব। ভাই কিভাবে দেখে আমাদের বাংলাদেশে বা বাংলাদেশ পন্থী যে পররাষ্ট্রনীতি, এই বিষয়ে ভাই কি বলতে চাচ্ছে এবং কেমন হওয়া উচিত আমাদের বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি, এই বিষয়ে আলোচনা করছি। আমাদের প্রিয় সৌরভ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হিমেল ভাই, ধন্যবাদ আমাকে আসলে আপনার এই পডকাস্টে নেওয়ার জন্য। আন্তরিকভাবে আমি আসলে কৃতজ্ঞ। আর আমরা অনেক আড্ডা হবে, এক্স্যাক্টলি আড্ডা হবে, কথা হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের প্রোডাক্টিভ কিছু বের হয়ে আসবে এই কনভারসেশনের মাধ্যমে, and which we can use it in future. হ্যাঁ, সো আপনি কেন এনসিপি ইউকে অ্যালায়েন্স এর মধ্যে মানে যুক্ত হলেন, এই গরিবের দলের মধ্যে? ইন টার্মস অফ গরিব কেন বললাম, কারণ আমরা তো গরিবেরই দল, ঠিক না? আমাদের তো ধরেন কোনো গডফাদার নাই, আমাদের তো ধরেন কোনো বড় ব্যাংক ব্যালেন্স নাই, যেমন গতানুগতিক যে রাজনৈতিক দলগুলির থাকে, মাফিয়া তন্ত্র, হ্যাঁ, আপনার যে একটা নেক্সাস থাকে, আমাদের তো ওইরকম কোনো কিছু নাই। আমাদের বেশিরভাগ সহযোদ্ধা হচ্ছে ছাত্র এবং খুবই তরুণ এবং তারুণ্যের একটা দল। এই দলের মধ্যে আপনি কিভাবে যুক্ত হলেন, কি আপনাকে এই দলের মধ্যে নিয়ে আসলো, যদি একটু জার্নিটা শেয়ার করতেন আমাদের সাথে প্লিজ। গরিবানা বলেন, গরিবানাটাই তো হচ্ছে পছন্দের ভাই। কারণ দেখেন, আমাদের আপনি যদি আমাদের ইতিহাস দেখেন, আমাদের কি হয়, আমাদের মোটামুটি ক্ষমতায় কিন্তু বেশ কয়েকটা দলই গেছে, ডিরেক্ট না গেলেও ইনডাইরেক্টলি তাদের হয়তো জোটের মাধ্যমে কোনো না কোনো ভাবে। আপনি যাদের কথাই বলেন, আওয়ামী লীগ বলেন, ফ্যাসিস্ট, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত মেইন পার্টি আছে, তারা সামহাউ দে টেস্টেড দ্য পাওয়ার, ঠিক আছে? এবং তাদের সবারই ল্যাকিংস ছিল, কম আর বেশি। তো আর বিশেষ করে লাস্ট 16 ইয়ার্স এটা তো মানুষকে অতিষ্ঠ করে দিছে। এই যে ফ্যাসিজমের মানে চরম যে মাত্রা, সেটা পর্যন্ত অতিক্রম করে ফেলছে। তো এখন এই জিনিসটা থেকে মানুষ না, অনেকেই আমার মতো, আমি যে অ্যান্সারটা দিচ্ছি এটা কিন্তু আসলে দেখা যাবে যে আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন, কোয়াইট কমন অ্যান্সার। কারণ আমাদের ভিউটা সেম, আমরা চাচ্ছিলাম সামথিং অল্টারনেটিভ, যেটা আমাদের এই যে গরিবিয়ানা বললেন, আমাদের দেশের যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং আমাদের যারা পভার্টি লাইনের নিচে আছে তাদের কথা বলবো। তার মানে এই না যে আমরা আমাদের এলিটদেরকে ইগনোর করবো, উইল এম্বারেস দেম অ্যাজ ওয়েল। তো ইটস জাস্ট গোনা বি আ কোলাবোরেশন। তো এখানে আমরা একটা অল্টারনেটিভ, আমার ভিউ ছিল যে যদি কি অল্টারনেটিভ আসতো এবং তার ভিউ যদি হতো যে সমাজের সবাইকে নিয়ে, নট জাস্ট এলিট শ্রেণী, নট জাস্ট মধ্যবিত্ত, সবাইকে নিয়ে আমরা একটা স্বপ্ন দেখবো যেখানে সবার একটা কন্ট্রিবিউশন থাকবে। এটার ভিতরে কিন্তু আপনি যদি অ্যালাইনমেন্টে নেন, তাহলে কিন্তু এক্সিস্টিং যে পার্টিগুলা তাদেরকে আমরা পাচ্ছি না অনেক ক্ষেত্রে। বিশেষ করে ফ্যাসিজম শো করে তো আওয়ামী লীগ, ফরগেট অ্যাবাউট দেম, ওরা তো বাদ, ঠিক আছে? তাদের কথা তো বলাই যাবে না ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে অন্যান্য এক্সিস্টিং পার্টিগুলো কিন্তু আসলে এট সাম এক্সটেন্ট তারা কিন্তু পাওয়ারে ছিল, তাদের মোটামুটি আমরা আউটকাম
দেখতে পারছে যারা কতদূর মানে আমাদের জন্য করে। তো আমরা আসলে অ্যাজ এ কমন ম্যান হিসেবে আমি চাচ্ছিলাম যে সামথিং, যে নতুন কেউ আসুক, নতুন চ্যালেঞ্জেস নেই। তো আমার মনে হচ্ছে যে এই অ্যালাইনমেন্টে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে আসলে আমাদের এই স্টুডেন্ট ছাত্র সমাজ, এবং এর ভিতরে ছিল নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এই যে যত আমরা যে আমাদের যে এনসিপির যে এখন যে লিডিং পজিশনে আছে, যদিও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সে হয়তো গভর্নমেন্টে আছে, বাট তার কথা বাদ দিলাম, বাট আমাদের ছাত্র জনতার যদি বলি, নাহিদ ইসলাম, তারপর আরো যত যারা আছে, তারা কিন্তু আসলে আলটিমেটলি দেখা গেল কি আপনার একটা অভ্যুত্থান শক্ত বা সার্থক করেই কিন্তু তারা পলিটিক্সে আসছে, এবং তারা কিন্তু ইচ্ছা করে আসেনি, তারা পোস্ট হয়েছে কাইন্ড অফ, মানে তাদের কোনো অপশন ছিল না, দে হ্যাভ টু ব্রিং চেঞ্জ ফর আস। তো এটার জন্য দেখা গেল কি এই অল্টারনেটিভটা কিন্তু অনেকেই খুঁজতেছিল, এন্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। তো যখন দেখলাম যে এই অভ্যুত্থান যারা সার্থক করলো তারাই আসছে পলিটিক্যাল ফেসে, তো আসলে আমরা অ্যাজ এ প্রবাসী হিসেবে ন্যূনতম দায়িত্বটা হচ্ছে আমাদের তাদেরকে সাপোর্ট করা। তো এইটা ভেবে দেখলাম যে না ঠিক আছে, যেহেতু তাদের এজেন্ডাও ছিল এগেইনস্ট ফ্যাসিজম, তাদের এজেন্ডা ছিল যে ঠিক আছে আমরা নিউ কিছু নিয়ে আসবো সমাজে বা আমাদের সাথে, আমাদের পুরা হোল কান্ট্রির জন্য। তো এটা চিন্তা করে হলাম যে ওয়াই নট, উই শুড গিভ देम আ চান্স। বললাম যে না, তাহলে আমি যদি এই জার্নির একটা পার্ট হতে পারি, হিস্টোরিক পার্ট, ওয়াই নট। ঠিক আছে, হয়তো আমরা যদি আল্লাহ বাঁচায় রাখে একদিন যদি বৃদ্ধ হই, হয়তো আমরা বলতে পারবো যে, যেমন এখন ধরেন ফর এক্সাম্পল আপনার যখন কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, রাইট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বা মুসলিম লীগ হয়, তো ওইখানের যারা প্রথম দিকের যারা ছিল, তখন প্রথম দিকে তো আসলে অনেক স্ট্রাগল করতেছে ব্রিটিশদের বিরুদ্ধে, রাইট। তো আমাদের যে এনসিপি হিসেবে আমাদের কিন্তু অনেক ধরনের স্ট্রাগল, হয়তো আমাদের ব্রিটিশ নাই আমাদের অপ্রেস করার জন্য, বাট আমাদের সমাজে অনেক আছে যে আমরা অনেক অপ্রেসড হব, আমরা অনেক ধরনের মানে গ্যারাকলে পড়বো। তো এইটা যখন আমরা ওভারকাম করবো, লাইক কংগ্রেস ডিড, মুসলিম লীগ ডিড, তো তখন তারা একটা পর্যায়ে যে ওই লেভেলের নেতারা যখন এটা ওভারকাম করে, তারা যখন তাদের বার্ধক্যে চলে গেছে, তারা তার নাতি নাতনির কাছে কিন্তু গর্ব করে বলতে পারছে যে লুক, আই ওয়াজ ওয়ান অফ দেম at the very beginning. তো হয়তো আল্লাহ বাঁচা রাখলে আমিও হয়তো ওই পজিশনে যেতে পারি। তো এটার জন্য আর কি বলা যে না ঠিক আছে, যদি চেঞ্জ আনতেই হয় তাহলে why not from the start. এটার জন্য আসলে এনসিপি তে জয়েন করে, that was one of the reason. আর তারপর তো ধরেন বলতে গেলে শেষ হবে না, অনেক 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 জিনিস, জুলাই অভ্যুত্থান and this and that. So that was the main reason. হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি এই পরিবর্তিত বাংলাদেশের যে নতুন পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মধ্যে একটা পার্ট হতে চাচ্ছেন, এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে ওদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে চাচ্ছেন বা ওদেরকে সাহায্য করতে চাচ্ছেন, কারণ ওরা যেহেতু জুলাই আন্দোলনের মধ্যে ফ্রন্ট লাইনে থেকে ওদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ 2 আমাদেরকে উপহার দিল, সেই বাংলাদেশকে রিফর্ম করার জন্য, এই বাংলাদেশকে বিল্ড করার জন্য আপনার সাপোর্ট, আটমোস্ট সাপোর্ট আপনি ওদেরকে দেখাচ্ছেন, এবং সেই জায়গা থেকে ওদের পাশে থাকা। আরো একটা জিনিস আমি অবশ্যই আমি অ্যাড করব, যে আসলে দেখেন অনেক সাংবাদিক বা অনেক কথা বলে, যে যেমন সেদিনকার সাংবাদিক মাসুদ কামার একটা কথা শুনতেছিলাম, সে বলতেছিল যে ভাতের হোটেলে ভাত খেয়ে তারা এখন আসতেছে ফ্রন্ট লাইনে। তো আমি আসলে সিম্পলি আমি জানি না এই লোকগুলো কিভাবে এরকম কথা বলে। তো এই ভাতের হোটেলে ভাত খেয়েই ছেলেগুলা কিন্তু আমাদের 2.0 এনে দিচ্ছে। তাদের ভাতটা কিন্তু তারা এমন না যে তাদের জামাই আদর দিয়ে নিয়ে গেছে, যে তারা ভিতরে গেল, তার জামাই আদর পাইলো, তারা ভাত টাত খেয়ে চলে আসলো। নো, ইট ওয়াজন্ট লাইক দ্যাট। আসলে মাসুদ কামালের মতো যারা আছে, সরি টু ইন্টারাপ্ট, ওনারা তো আসলে ইন দ্য নেম অফ জার্নালিজম ওরা তো সার্ভ করতেছে একটা পলিটিক্যাল পার্টিকে ভেরি ভেরি ক্লিয়ারলি, and it's a very visible in his speech you can probably notice যে 5 তারিখের পর থেকে ওনার প্রত্যেকটা স্পিচ উনি বাংলাদেশের এই যারা এনসিপি বা এনসিপি হওয়ার আগে এই তারুণ্যের কোনো ধরনের কোনো পরিবর্তন বা ভালো কাজকে উনি পজিটিভলি নেয় নাই, পজিটিভলি দেখে নাই, ওনার চোখে কোনো পরিবর্তন চোখে পড়ে না। উনি জাস্ট মানে সমালোচনা করতেছে কনস্ট্যান্টলি, উনি জাস্ট একটা পলিটিক্যাল পার্টিকে বেনিফিটেড করতেছে, এবং নাও এখন উনি কনস্ট্যান্টলি এনসিপি সমালোচনা করতেছে। সো দিস ইজ নট জার্নালিজম, ভেরি সিম্পলি হি জাস্ট সেড both ways open রাখতেছে। সে চিন্তা করতেছে ফিউচারে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাক করে তাহলে he will have some sort of flow. Absolutely. তো আমি জানি না হয়তো গা বাঁচায় চলা, বাট এটা সিম্পলি তার আনসার আসলে জিনিসটা এভাবে কোশ্চেন কিভাবে করে। তারা নাহিদ ইসলাম বা আমাদের যে ছাত্র নেতাদের কিন্তু সুযোগ ছিল ওই সময়, তাদের কাছে হিউজ পরিমাণ অফারও ছিল, আমি কোয়াইট শিওর যে তারা পুল আউট করলে দে উইল বি বেনিফিটেড উইথ
হিউজ চাঙ্ক অফ মানি, বাট দে ডিডন্ট। সো এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা জিনিস যে দেখেন তাদের এত অল্প বয়সে, তো এই যে নাহিদ বা আমরা যাদের কথা বলি, তো এই যে বা হান্নান, এই যে অল্প বয়সের এই যে ছেলেগুলা, এদের আপনি লোভ সংবরণ চিন্তা করেন, তাদেরকে টেবিলে কারিগরি রাখা, হয়তো আমার কাছে আসলে আমি হয়তো আউট থিঙ্ক টুয়াইস যে এত টাকা, তো তাদের তো অফার করা হয়েছে, কারণ আলটিমেটলি হাসিনার এজেন্ডাই ছিল তো গদি প্রোটেক্ট করা। এট সাম পয়েন্ট সে বুঝতে পারছিল যে নো, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু স্টে ইন দ্য পাওয়ার। তো সেক্ষেত্রে তারা কিন্তু ডেফিনেটলি অর্থনৈতিক একটা সমঝোতায় যেতে চেয়েছিল, রাইট? তো আমরা ধরেই নিতে পারি ডেফিনেটলি হ্যাজ টু বি দ্য কেস। তো এক্ষেত্রে তাদের দেখেন, ওরা কিন্তু আসলে ওইটা চিন্তা করে না, ওরা কিন্তু তাদের আন্দোলন চালায় গেছে, এবং তারা কিন্তু তখন পর্যন্ত চিন্তা করেন আমরা পলিটিক্যাল একটা পার্টি করবো। ইনফ্যাক্ট আনটিল 5th of August কেউ চিন্তা পর্যন্ত করে না যে আমরা প্রবাসীরা আমরা ছিলাম এখানে, আমরা তো ঘুমাইতে পারিনি। আমি শিওর যে ইট ওয়াজ কোয়াইট সিমিলার সিচুয়েশন ফর ইউ এজ ওয়েল। সারা রাজ্যে কি হবে, টুমরো কি হবে, আমরা আপনারা কেউই জানি না যে কালকে শেখ হাসিনা পালাবে, টপলড হবে, সে পালায় ইন্ডিয়া যাবে, নোবডি নিউ দ্যাট। আর নাহিদরা ওরা কিন্তু আসলে ওদের গলায় কাইন্ড অফ হাফ ফাঁসির দড়ি পরে তারপর কিন্তু ওরা আসলে ফ্রন্টে গেছে, এক দফা দিছে। ইট ওয়াজ এ জোক। এই জিনিসটা ওরা যদি এতটা সাহস দেখাতে পারে, এই ধরনের সাহসী মানুষ যদি আমাদের লিড করে, তাহলে আমরা কেন সাপোর্ট করবো না, কেন আমরা জয়েন করবো না এনসিপিতে? ট্রু, ভেরি ট্রু। আমাদের সাপোর্ট ওদের দরকার, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যেই আপনি যেভাবে আউটলাইন করলেন যে কেন এনসিপির মধ্যে আপনি আছেন বা কেন এনসিপির সাথে আপনি পথ চলতেছেন একসাথে, দ্যাটস রিয়েলি মোটিভেটিং এন্ড ফ্যান্টাস্টিক। এন্ড আই এম শিওর যারা অডিয়েন্স আছে শুনতেছে এবং পরবর্তীতে শুনবেন, ওরাও নিজেরা মোটিভেটেড হবে, এবং যারা এনসিপির মধ্যে এখনো জয়েন করে নাই, আই এম শিওর দে উইল ডেফিনেটলি টেক ইউর স্টেটমেন্ট কনসিডারেশন টু টেক এ স্টেপ টু জয়েন ইন এনসিপি ইনশাআল্লাহ। সো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি। আপনি জানেন যে আমাদের এনসিপি থেকে 24 দফা একটা ইশতেহার ঘোষণা করা হয়েছে। সো আমরা ওই ইশতেহারের 23তম দফা নিয়ে আজকে আলোচনা করব আপনার সাথে, বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি। সো আপনি জানেন যে বিগত দিনে বাংলাদেশের মধ্যে আমাদের একটা পররাষ্ট্রনীতি ছিল, ওই পররাষ্ট্রনীতি ছিল আসলে বাংলাদেশ পন্থী না। ওই পররাষ্ট্রনীতি ছিল একটা নির্দিষ্ট রাষ্ট্র বা একটা নির্দিষ্ট দেশকে তুষ্টি বা একটা নির্দিষ্ট দেশকে সবসময় খুশি রাখার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়েছিল। যে কিভাবে, যদি আমি নাম ধরে বলি, যে কিভাবে ভারতকে খুশি রাখা যায়, কিভাবে ভারতের দাদাদেরকে আমরা খুশি রাখতে পারি। হ্যাঁ, কারণ ওদের কাছ থেকে আমাদের আলটিমেটলি আমাদের নির্বাচনী যেই ধরনের লুপ হোল গুলি আছে, যেই ধরনের এরর্স গুলি আছে, এগুলি আমাদেরকে অ্যাটেস্টেড করে আনতে হবে আমাদের ভারতের দাদাদের কাছ থেকে। এবং হয়তোবা ভারতের দাদাদের মাধ্যমে আমরা ভায়া হয়ে আমাদের ওয়েস্টার্নের যে ব্রিজটা ওইটা আমরা তৈরি করতে পারবো। এর জন্য কিন্তু বিগত দিনে আমাদের এই যে ফ্যাসিবাদের যে সরকার ছিল, এই সরকার কিন্তু আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে আমাদের যে ট্রানজিট ফ্যাসিলিটি ছিল, ওই ট্রানজিট পর্যন্ত একদম মানে কোনো ধরনের কোনো বেনিফিট ছাড়া বাংলাদেশের কিন্তু উনি ট্রানজিট ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে। আপনি জানেন আমরা পানির ন্যায্য কোনো হিস্সা পাই নাই, আমাদেরকে পানি আগ্রাসন চালাইছে এই ভারত। প্রয়োজনে অপ্রয়োজনে যখন ওদের প্রয়োজন নাই, পানি আমাদের বাংলাদেশের মধ্যে ছেড়ে দিয়ে বন্যায় আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। বাট বাংলাদেশের এই সরকার, এই মেরুদণ্ডহীন এই শেখ হাসিনার সরকার কিন্তু ভারতের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারে নাই। বাট one things I can remember যে after 2008 যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনটা বাংলাদেশের মধ্যে হয়েছিল, one of the historic and remarkable election in terms of যে ওই সময়ের মধ্যে কিন্তু সকল রাজনৈতিক দলের যারা ছিল আমলা বা রাজনৈতিক লিডিং পজিশনের মধ্যে সকলকে অ্যারেস্ট করা হয়েছিল যে করাপশনের কারণে। সো ওই সময়টা খুবই হিস্ট্রিক একটা সময় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই সময়ের পরে যে নির্বাচনটা হয়েছিল, ওই সময়ের পরে কিন্তু শেখ হাসিনা ক্ষমতার মধ্যে আসে, এবং 2011 সালে যখন ভারতের সাথে প্রথম দ্বিপাক্ষিক চুক্তি হয়, তখন কিন্তু শেখ হাসিনার সরকার কম্পারেটিভলি যখন বাংলাদেশের মানুষের একটা ম্যান্ডেট নিয়ে উনি ক্ষমতার মধ্যে আসে, তখন কিন্তু উনি মেরুদণ্ড সোজা করে ভারতের সাথে কথা বলেছিল যে আপনারা যদি আমাদেরকে পানির ন্যায্য হিস্সা না দেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে কোনো ট্রানজিট ফ্যাসিলিটি দিব না। বাট সেই মেরুদণ্ড সোজা করে কথা কিন্তু 2014 সালে থাকে নাই। 2014 সালে কিন্তু সুজাতা সিং সরাসরি এসে আমাদের যে বাংলাদেশের ইলেকশন ওটার মধ্যে ইন্টারভেন করে। উনি কিন্তু এই যে জাতীয় পার্টির এরশাদ সাহেব থেকে শুরু করে আরো অন্যান্য যারা আছে সকলকে উনি ইনফ্লুয়েন্স করে, এবং 2018 সালের একটা অবৈধ নির্বাচনকে ভারত প্রথম বৈধতা দেয়, এবং লাস্ট
2024 সালের যে দামি আমি তুমি যে ইলেকশন হয় বাংলাদেশের মধ্যে, ওই ইলেকশনকে কিন্তু সর্বপ্রথম বৈধতা দেয় এই ভারত। সুতরাং এই ভারতের সাথে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক হয় নাই। বাংলাদেশের অ্যাকচুয়াল পররাষ্ট্রনীতি কিন্তু বাংলাদেশপন্থী হয় নাই, এটা ছিল ভারতপন্থী। সো আপনি ওই পররাষ্ট্রনীতিকে কিভাবে দেখেন, এবং এনসিপি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে যে বাংলাদেশপন্থী বলতেছে, এই বাংলাদেশপন্থী বলতে এনসিপি কি বোঝাচ্ছে যদি আপনি একটু সহজ করে বলেন, দেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব এই টপিকের উপরে। সরি আমি একটু সময় বেশি নিলাম। দেখুন এনসিপি, সেটা যাওয়ার আগে আমি আসলে আমাদের আমি কারণ এটা যেহেতু নেতা পর্যায়ে আসলে আরো মানে ডিসকাশনের ব্যাপার আছে, আরো ডিসক্লোজার ব্যাপার আছে, আরো হয়তো আমাদের ইয়াতে আনতে হবে। বাট আমি আমাদের যদি পররাষ্ট্র নীতিটাকে বলি, আমাদের পররাষ্ট্র নীতিটা আসলে বেসড অন টু মেনি থিংস। যখন আমাদের 71-এ দেশটা স্বাধীন হলো, ঠিক আছে, তখন কি হয়, মানে স্বাধীনতা যে আমাদের মেইন প্রবলেম হয়ে গেছে, 71-এ যখন স্বাধীনতা হলো, ইন্ডিয়া যখন আমাদেরকে হেল্প করলো, এখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল আমাদের দেশে, যে গ্রুপটা সবসময় রিপ্রেজেন্ট করে যে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতা পেতে হেল্প করছে, উই হ্যাভ টু বি লয়াল অল দ্য টাইম রিগার্ডলেস। প্রবলেম হচ্ছে রিগার্ডলেস কথাটা, বুঝতে পারছেন? এখন এই শ্রেণীর মানুষ তারা স্টিল বাংলাদেশি, বাট তারা আসলে এটা বুঝতে চাচ্ছে না যে ওয়াই ইন্ডিয়া গেভ আস ফেভার, কেন তারা আমাদেরকে হেল্প করলো, ওয়াই। দেখেন, ইন্ডিয়া দে ডিডন্ট ডু ইট ফর ফ্রি, দে হ্যাড এন এজেন্ডা। এটা হচ্ছে মিউচুয়াল একটা ইন্টারেস্ট ছিল। আমাদের ইন্টারেস্ট কি, আমরা স্বাধীনতা পেতে চাই। আর ইন্ডিয়ান ইন্টারেস্ট কি, আমরা যদি স্বাধীন হই তাহলে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের বর্ডার হচ্ছে না, তার মানে ইন্ডিয়া উইল ফিল রিলেটিভলি সেফ। তো এখানে আমাদের দুজনের একটা কমন ইন্টারেস্ট আছে। বাট প্রবলেম হচ্ছে আমরা আমাদের ইন্টারেস্টটা তো আমরা তো অবশ্যই আমরা ইয়া করবো যে আমরা স্বাধীনতা চাই, বাট এই যে আমাদের যে শ্রেণীটা তৈরি হয়ে গেছে, তারা কিন্তু এই যে সেকেন্ড যে এজেন্ডা, যে ভারত এটা ফ্রি করেনি, ভারত এটা নিজেদের স্বার্থে করছে, এটা কিন্তু তারা একসেপ্ট করতেছে না, বা এটা তারা রেকগনাইজ করতেছে না। একসেপ্ট করা ভুল হবে, রেকগনাইজ করতেছে না। তো যার ফলে কি হয়, নেক্সট জেনারেশন তৈরি হয়ে গেছে যাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে না, ইন্ডিয়া আমাদেরকে হেল্প করছে, আমাদের ইন্ডিয়ার মানে ইন্ডিয়াকে আমাদের তবু মানতে হবে, ইন্ডিয়ার প্রতি লয়াল হতে হবে। দেখেন, ইন্ডিয়া আমাদের নেইবার। আপনি ইউকে তে লিভারপুলে থাকেন, রাইট, আমি লন্ডনে থাকি। ইফ উই উইশ টু চেঞ্জ আওয়ার নেইবার্স, প্রবলি উই ক্যান। আমি বাড়ি সেল করে অন্য জায়গায় চলে যেতে পারি, অথবা দে সেল দেয়ার হাউস ভাইস ভার্সা। এখন বাংলাদেশ কি ভাই নেইবার চেঞ্জ করতে পারবে? পারবে না। কিন্তু আমাদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। নেইবার নেইবারের জায়গায় থাকবে। ইংল্যান্ড, ফ্রান্স, কতবার যুদ্ধ হয়েছে, কোনো হিসাব আছে? হিসাব নেই, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু নেইবারের জায়গায় আছে। তারা কিন্তু তাদের কি হবে, তাদের নেইবার, আমরা ইন্ডিয়াকে রেসপেক্ট করবো অ্যাজ এ নেইবার, বাট হ্যাভিং সেড দ্যাট আমরা আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটা কখনোই কম্প্রোমাইজ হতে দিব না। প্রবলেম হলো যে লাস্ট 16 ইয়ার্সে এই ন্যাশনাল ইন্টারেস্টটাই কম্প্রোমাইজ হয়েছে। ওই যে প্রথমে বললাম যে শেখ হাসিনা হয়তো একটু মেরুদণ্ড সোজা করে ইয়া করছে, এটা এই টপিকস হয়তো আমরা আরো সামনে আরো ইয়া করবো, আমরা এখন লেন্দি করলে টপিকসটাই চেঞ্জ হয়ে যাবে। বাট এই যে ওটা ছিল যে ঠিক আছে সে আসছে, বাট 2014 থেকে যখন তাদের মানে ইন্ডিয়ার এজেন্ডা ছিল যে আমি দামি কাউকে বসাই করবো, তখন কিন্তু আসলে তাদের সেই অপশনটা ছিল না ইয়া করার। অপশনটা ছিল না বললে ভুল হবে, তারা সিম্পলি ডিনাইজ, দে জাস্ট ওয়ান্টেড টু এনজয় দ্য পাওয়ার সিম্পলি। এটা তাদের মানে এই জন্যই তারা ফ্যাসিস্ট হয়ে উঠছে, তারা ফ্যাসিজম, তাদের রক্তে ফ্যাসিজম। তো এনিওয়ে, তো এই যে এক্সপেরিমেন্টটা যেটা আসলে ইন্ডিয়া কিন্তু আমাদেরকে এমনি এমনি স্বাধীনতার জন্য হেল্প করেনি, দে হ্যাড বেনিফিট অ্যাজ ওয়েল। সো ইট ওয়াজ আ মিউচুয়াল ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্ট ছিল, তাদের ইন্টারেস্ট ছিল। তো ভালো কথা, আমরা স্বাধীন হওয়ার পরে এই যে শ্রেণীটা, এটা কিন্তু আসলে এই জিনিসটা রেকগনাইজ করতে চাচ্ছে না। এবং তারপরে কি দাঁড়ালো, বিশাল একটা অংশ কিন্তু তারা এই যে ইন্ডিয়ার দিক থেকে আমাদের মানে আমাদের কিভাবে চাপে রাখা যায়, আমাদের কিভাবে বশীভূত করা যায়, যাতে আমরা ইন্ডিয়ার বাহিরে যাব না। ইন্ডিয়া ইয়েস বললে ইয়েস, নো বললে নো, বা সামহাও আমরা ইন্ডিয়ার ইন্টারেস্টটা বা পারপাসটা সার্ভ করবো। তো এই যে ন্যারেটিভটা তৈরি হয়ে গেল আমাদের একটা বিশাল জনসংখ্যার মধ্যে, তো দেখা গেল কি, আপনি যখন একটা জনসংখ্যার ভিতরে আপনার বিশাল একটা অংশ কাইন্ড অফ স্পাই হিসেবে কাজ করবে, ঠিক আছে, সো হাউ ফার ইউ ক্যান গো। তো আমার কাছে মনে হচ্ছে, কমপ্লিটলি মাই পার্সোনাল ওপিনিয়ন, যে আমাদের দেশে একটা অংশ, আমার কেন যেন মনে হয় যে তাদের কাছ থেকে ইনফরমেশন পাস হয়, তাদের কাছ থেকে ইনফরমেশন যায়, যার জন্য কি হয়, ইন্ডিয়া বেনিফিটেড হয়। এবং আমাদের চাইলে অনেক কিছু করার থাকে না। তো আমাদের যদি স্বাধীন পররাষ্ট্র নীতি করতে চাই,
এই যে ওদের যে র আছে না, র এর মাধ্যমেই তো যায়। এক্স্যাক্টলি। এখন ভাই র তো আসলে একটা ইন্ডিয়ার একটা প্ল্যাটফর্ম, তাই না? রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইং যেটাকে ওরা বলে। তো র তো আসলে ওখানে পারফর্ম করে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে। কিন্তু রড যে তেলা বেলা বা যত সোর্সিং, যেমন পুলিশ যেমন কাজ করে, পুলিশের সোর্স কিন্তু পুলিশ না, বাট স্টিল দে ওয়ার্ক ফ্রম হিয়ার এন্ড দেয়ার। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, রড যে ব্যাপারটা হয়, তাদের কিন্তু এই বিশাল এই যে সংখ্যাটা আমি বললাম যে ডিনায়াল পার্টি, যারা এই জিনিসটা রেকগনাইজ করবে না যে ইন্ডিয়া ডিডন্ট ডু ইট ফর ফ্রি, দে হ্যাড ইন্টারেস্ট, তারা কি করবে, তারা আজীবনের জন্য লয়াল হয়ে গেছে। তাদের ভিতর থেকেই আসলে এই যে আপনার ইয়াটা জিনিসটা ক্রিয়েট হয়, যে এই যে রয়ের যে এজেন্ট আপোষা যেটাকে আমরা বলি, এটা যুগে যুগে হচ্ছে। সেটা আপনি আমাদের ল এনফোর্সমেন্টের ভিতরে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, ভাই আপনার আমার মধ্যে থাকতে পারে, উই ডোন্ট নো। তো আমি জাস্ট বলতেছি আর কি। সো এনিওয়্যার, দে কুড বি এনিওয়্যার। তো এই জিনিসটা যতদিনের মধ্যে আমরা ট্যাকেল দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি কিন্তু আসলে একটু ডিফিকাল্ট। এটা আবার ধরেন, ফর এক্সাম্পল আমি যদি কথা বলি, আমাদের সংবিধান, আমরা অবশ্যই একটা নতুন সংবিধান চাই। তো এই নতুন সংবিধানের ভিতরে দেখা গেল কি যে সবকিছু তো চেঞ্জ হবে না। আমাদের সংবিধানের কিছু কিছু জিনিস তো উইল গো অ্যালং, তাই না? তো কারণ আমাদের তো সবকিছু চেঞ্জের দরকারও নাই। মৌলিক যে আমাদের সার্বভৌমত্ব বা আমাদের মানে অ্যাজ এ নেশন প্রসপারিটির দিকে যেতে যে জিনিসটা কনফ্লিক্ট করে, সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করবো। একক আধিপত্যবাদ আর কি থাকবে না, একজন এক্স্যাক্টলি মানে অনেক ধরনের বাইরে যে আপনার অনেক জিনিস, যে আপনার দল একটা জিনিস অপোজ করছে, এমপি সবাইকে আর কি, বা একটা জিনিস ভোট দিচ্ছে, এমপি সবাইকে ওইটাই মানতে হবে। দোজ সর্ট অফ থিংস নিডস টু বি চেঞ্জড। বাট এটা না, আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এই যে আপনার সংবিধান অনেক কিছু থাকবে। তো এই সংবিধান যেসব জিনিসপত্র থাকবে, সেই সব জিনিসপত্র নিয়ে যে আমরা সামনে আগাবো, এর ভিতরে আপনার ধরেন যেমন একটা জিনিস আছে যে ফ্রেন্ডস টু অল। আমি ইফ আই এম নট রং, এটা তো সম্ভবত আমাদের 25 নাম্বার অনুচ্ছেদ আছে, 145A or something ধারা। তো এখানে ফ্রেন্ডস টু অল, আমরা সবার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, আমরা ফ্রেন্ডস থাকতে চাই। এখন প্রবলেম হচ্ছে, কেউ যদি আমাদেরকে ফ্রেন্ড না বিবেচনা করে, আমাদেরকে দাস বিবেচনা করে, হোয়াট উই গোনা ডু? অ্যাবসলিউটলি। আমাদের তো সেই সর্ট অফ মানে ক্যাপাসিটি থাকতে হবে যে নো, তুমি আমার সাথে ফ্রেন্ড হইলে আসো, নাইলে ভাই তুমি মুড়ি খাও। আমি জাস্ট সোজা বাংলা ভাষায় বলি, ঠিক আছে? মানে আমাদের সর্বোপরি আমাদের বাংলাদেশের ইন্টারেস্টে আমাদেরকে দেখতে হবে। যদি আমরা বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি চাই কারোর সাথে করার জন্য, এবং কেউ যদি আমাদের সাথে কোঅপারেট না করে, খুব সিম্পল, তাহলে আমরা আমাদের বাংলাদেশ পন্থী যেটা বাংলাদেশের জন্য ভালো হবে, আমরা ওই সিদ্ধান্তটাই নিব। দ্যাটস ইট। তো সেটাই। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, বা আমরা প্রশ্নের মধ্যে যাই। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির, বা আমরা যদি আমাদের ভারতের সাথেই বলি, আমাদের একমাত্র কনফ্লিক্টেড বর্ডারের যে ইস্যুটাই হচ্ছে ভারতের সাথে। পাকিস্তানের সাথে তেমন কোনো ইস্যু আমি যতটুকু জানি যে তেমন ইস্যু নাই, বা অন্যান্য যে আপনার দেশ আছে ওদের সাথে তেমন কোনো ইস্যু নাই। ভারতের সাথে মূলত ইস্যু, কারণ ওদের সাথে আমাদের দীর্ঘ বর্ডার শেয়ারিং করা হয়। বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বড় যে দুইটা সমস্যা, ওইটা হচ্ছে আমাদের যে পানির যে ন্যায্য হিস্সাগুলি আমাদেরকে দেয় না, আর দ্বিতীয় যে সমস্যাটা ওইটা হচ্ছে সীমান্ত হত্যা, দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা আপনি জানেন। এই ইস্যুতে কূটনৈতিক সমাধান কিভাবে কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এই যে সীমান্ত যে হত্যা, এটা কূটনৈতিক ভাবে কিভাবে সমাধান বা কিভাবে এটার কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? যে ধরেন আমরা একটা আপনার দেখুন, ইন্টারাপ্ট করার জন্য, সীমান্ত হত্যাটা আসলে আমাদের একটা ব্রড টপিকস। এটা আসলে আমাদেরকে তারা ট্রিট করে গরু ছাগলের মতো, ঠিক আছে? তো জিনিসটা কি হয় যে আমাদের যখন দেখা গেল কি একটা 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 আমাদের সীমা থেকে মারা যায়, ধরো ফেলানির কথা ধরলাম, একটা খুব বিশাল একটা কেওস হয়, আমাদের এখানে অনেক মিডিয়া আসলে ইয়া করে, তারপর কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনি চিন্তা করেন, আমরা এক ফেলানির কথা জানি, কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এভরি ডে অর এভরি মান্থ অর এভরি ইয়ার। আমরা যদি পরিসংখ্যান নিই, স্ট্যাটিস্টিক্স নিই, দেখি ডেফিনেটলি সংখ্যাটা কিন্তু আসলে নেহায়েত কম না। ইট কুড বি আওয়ার ব্রাদার, আওয়ার সিস্টার, তাই না? তো এই যে জিনিস, এরা যে মারা যাচ্ছে, নিরীহ মানুষ, তারা হয়তো তাদের গরু চলে গেছে, তাদের গরুটাকে আনার জন্য যাচ্ছে, এটাই তো তাদের অপরাধ। এই অপরাধ হতে পারে না। তো এই যে জিনিসগুলা, এটা আসলে মানে এটা একটা ব্রড টপিকস, এটা আমাদের ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে। দেখেন, এই জিনিস যখন আমরা যাব, তখন কিন্তু আমাদের এই যে 2000 এই যে
আমাদের যে পাদুয়ার যে একটা ব্যাপার হয়েছিল, ঠিক আছে, 2001 বা আমি ভুলে গেছি সালটা এক্স্যাক্টলি, এইসব যে কনভারসেশন গুলো চলে আসে। বাট লং স্টোরি শর্ট যদি করতে চাই যে আমাদের সীমান্ত হত্যা কিভাবে বন্ধ করতে হবে, ঠিক আছে, আমরা দুই ডিফারেন্ট মেনি ওয়েস আগাইতে পারি। একটা হতে পারে ডিফেন্সিভ ওয়ে। ডিফেন্সিভ ওয়েটা কি, যে ফার্স্ট অফ অল আমাদের সীমান্তবর্তী যারা মানুষ আছে তাদের এমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাতে তাদের সীমান্তের কাছাকাছি না যাওয়া লাগে, ঠিক আছে। যেমন তারা অনেক ক্ষেত্রে যায় যে গরু ছাগলের জন্য, তো তাদের ওইভাবে প্রোটেকশন দেয়া যে ঠিক আছে ওখানে যাতে গরুটা না চলে যায়, মানে জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অথবা তাদের বাহিরে কোনো ধরনের কর্মসংস্থান করা যাতে তাদের সীমান্তবর্তী তাকে না যাওয়া লাগে। তারপর আরেকটা ডিফেন্সিভ ওয়ে হতে পারে যে দেখেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আপনার স্মাগলিং, তাই না, বিশাল পরিমাণে জিনিসপত্র, সেটা অবৈধ আপনার ড্রাগস হতে পারে, সেটা গরু ছাগল হতে পারে, মশলা হতে পারে, অনেক সর্ট অফ স্মাগলিং কিন্তু হয়। এই জিনিসপত্রগুলা আমাদের মানে প্রিভেন্ট করার জন্য মানে ডিফেন্সিভ আমরা স্টাডি নিতে পারি যে আমরা পেট্রোলিং বাড়াই দিতে পারি। আমাদের বিশাল একটা ফোর্স আছে বিডিআর এর, এখন আমরা বিজিবি বলি, তো এই ফোর্সটা কিন্তু আমরা রোবাস্ট ওয়েতে কাজে লাগাতে পারি। এতদিন কিন্তু মেরুদণ্ডহীন ছিল, ঠিক আছে, last 16 years I would say that I'll be very frank with you, but এখন কিন্তু আসলে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, আমরা কারো এগেইনস্ট রিভোল্ট করতে চাচ্ছি না, বাট উই জাস্ট ওয়ান্ট টু স্টে পিসফুলি উইথ আওয়ার ডিগনিটি, সিম্পল অ্যাজ দ্যাট। সেটাকে আমরা ধরেন যে কূটনৈতিক ভাবে কিভাবে ডিল করতে পারি, ধরেন আমরা এই এখন যে স্ট্র্যাটেজিগুলি বলতেছি, ধরেন এটা তো আমরা মানে চাচ্ছি সমাধান করার জন্য যে আমরা একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের মানুষগুলোকে যে এটা হচ্ছে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। আর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা কূটনৈতিক ভাবে মানে আমাদের ডিপ্লোম্যাসি কিভাবে আমাদের এটা সাপোর্ট করবে। হ্যাঁ, এটা আমাদের এখানে কিন্তু আসলে অনেক ধরনের, যেমন বিজিবি বিএসএফ রেগুলার যে পতাকা বৈঠক হয়, এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি হওয়ার দরকার আছে সীমান্তে, যাতে আমাদের এই পেট্রোলিং, কোঅপারেশন, কোঅর্ডিনেশন সবগুলা ঠিক থাকে। এনি সর্ট অফ অকারেন্স হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, হ্যাজ টু বি অ্যাড্রেসড whether from our side or their side. Very unlikely it happens from our side. All the time is from their side. I would say 99%. তো এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমরা যদি কোঅর্ডিনেশনটা ঠিক রাখি, আমরা যদি অ্যাকাউন্টেবিলিটিটা রাখি, এবং আমাদের মিডিয়ার একটা বিশাল কিন্তু কাজ করতে হবে। ধরেন সাপোজ দেখা গেল যে কেউ একজন সীমান্ত হত্যা হলো আমাদের বাংলাদেশে, তো এটা কি হয়, এটা ফার্স্ট অফ অল সাথে সাথে তাদেরকে আমাদের ইয়ে করতে হবে, ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে প্রেসারাইজ করতে হবে যে এই ধরনের জিনিস কেন হচ্ছে, ফার্স্ট অফ হতে পারবে না। সেকেন্ডলি উই হ্যাভ টু স্টিক টু দ্য পয়েন্ট যে আমাদের একজন সিটিজেন মারা গেছে, তোমাদেরই কোনো সোলজার মারছে, তার এগেইনস্টে তুমি কি করছো? শুধু পতাকা বৈঠক করে ভাই চলে আসলাম, কন্টিনিউয়াস পুটিং প্রেসার, দ্যাটস ইট, ফলো আপ করতে হবে, আমাদের ফলো আপ করতে হবে। তো এখন দেখেন আপনি হয়তো বলবেন যে ভাই তার দেশের মানুষ, সে হয়তো দেখা গেল লেটস সে সোবেদার XYZ কে সে বললো যে আমি তাকে মার্শাল মানে তাকে পানিশমেন্ট দিছি, তাকে আমি 1 বছরের জেল দিছি। এটা কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট, আমাদের দেশের কারো আসলে জানাটা ডিফিকাল্ট। whatever they say you have to believe it, বাট আমাদের মিডিয়া যদি রোবাস্ট হয়, তারা যদি তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম দিয়ে এই জিনিসটা আদৌ তারা যে 5 বছরের জেল বলতেছে সেটা দিছে নাকি, এটা যদি আমরা একটু ফাইন্ড আউট করি, আমরা যদি অ্যাটলিস্ট ডিগ আউট করি, এবং একটা যদি অ্যানোমালি আমরা পাই এবং সেটা যদি আমরা রেইজ করি, আপনি চিন্তা করেন ওরা তখন কি পরিমাণ প্রেসারে পড়বে। তার মানে জিনিসটা কি, ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা প্রথমে তাদের সাথে বিভিন্ন ধরনের পতাকা বৈঠক এইটা ওইটা করব, তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করবো যেটা কেন হচ্ছে, আমাদের দিক থেকে আমরা অ্যাকশন নিব, আমাদের পেট্রোলিং বাড়ায় দিব, আমাদের বিডিআর বা আমাদের বিজিবির যে অস্ত্র সরঞ্জাম সেটা আরো আধুনিক করব, যাতে তারাও আমাদের আমরা এমন ভয় দেখা যাচ্ছি, বাট we can show them we are prepared for any sort of scenario. এবং on top of that accountability আনার জন্য যে ফলো আপ যেটা সেটা খুব জরুরি। এবং এটা যদি আপনি করেন না, তাহলে দেখবেন এই যে সীমান্ত হত্যা যেটা আমরা বলতেছি 99% প্রিভেন্টেড হবে। কেন? একটা দুইটা হয়তো হবে, তারপর যখন ফলো আপে ওরা করা যাবে, তখন কি করবে, তোরা চিন্তা করবে যে আজকাল টিট ফর ট্যাট, ওরা করলে আমরাও করবো। ওদের তো এই ভয়টা আছে ভাই, ঠিক আছে? আর ওরা তো তখন পার পেয়ে যাবে না। এখন যেমন কি হয়, পতাকা বৈঠক হয়, তারপর মেজর জেনারেল আমাদের এখানে চলে আসে বা কর্নেল যারাই করুক তাদের থেকে করে আসে, তা ফলো আপ নেই, তাদের কি তুমি পানিশমেন্ট দিলে উই ডোন্ট নো, আর আমরা জিজ্ঞেস করলে ডেফিনেটলি উই ক্যান গেট সাম সর্ট অফ আনসার and some sort of return. So আমরা জানলাম যে কিভাবে আমরা আমাদের
শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে আমাদের সীমান্ত হত্যা আমরা বন্ধ করতে পারি আমরা চাইলে, বাই পুটিং প্রেশার টু ইন্ডিয়া, বা আমরা সেটা ডিপ্লোম্যাটিক্যালি ডিলের মাধ্যমে আমরা হয়তোবা এর সমস্যার সমাধান খুঁজতে পারি। আদৌ কি হবে কিনা আমরা জানি না, বাট আমরা ওই চেষ্টাটুকু করতে পারি। আমরা যদি আমরা যদি ওইটা ভালোভাবে ডিল করতে পারি, শক্ত মেরুদণ্ড নিয়ে যদি আমরা ভারতের সামনে দাঁড়াইতে পারি, যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে বলে আমি মনে করি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে যে পররাষ্ট্রনীতি বর্তমানে আছে, ওই পররাষ্ট্রনীতি কোনো কম্প্রোমাইজের পররাষ্ট্রনীতি নাই। সো এমন পররাষ্ট্রনীতি যদি থাকে বাংলাদেশের মধ্যে, কন্টিনিউ হয়, বিদ্যমান থাকে, তাহলে আই বিলিভ যে আমাদের এই ধরনের এই খুনাখুনি এবং সীমান্তে হত্যা এগুলি মানে হয়তোবা একটা লম্বা সময় লাগবে, বাট ইনশাল্লাহ এগুলি বন্ধ হয়ে যাবে। আরেকটা আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা, হ্যাঁ, পানির এই ন্যায্য হিস্সা কিন্তু শুধু তিস্তার মধ্যে নয়, গঙ্গার মধ্যে পর্যন্ত এই সমস্যাটা আমাদের। ইন্টারেস্টিং ব্যাপার কি হিমেল ভাই, আপনি জানেন কিনা জানেন, গঙ্গার কথাটা যখন আসবে, গঙ্গার চুক্তি কিন্তু নেক্সট ইয়ার এক্সপায়ার হচ্ছে। হ্যাঁ, 96 থেকে 2006 এর ডিসেম্বরে আমাদের এক্সপায়ার হচ্ছে। আমরা আমাদের এখন থেকে এটা নিয়ে কাজ করতে হবে যে ঠিক আছে, যেটা আগে হয়ে গেছে হয়ে গেছে। এখন এই যে গঙ্গার যে আমরা রিনিউয়াল চুক্তির ব্যাপারে আমরা কথা বলবো, এখন তো পরিবর্তিত বাংলাদেশ, ওনারা তো ফারাক্কা বাঁধ আপনার দিয়ে দিছে অলরেডি ইলিগাল ভাবে, এই চুক্তির পরও কিন্তু ফারাক্কা বাঁধ দিছে, ঠিক না? এখন সেটা নিয়ে আমাদের ইন্টারন্যাশনাল যে আমাদের যে দেখেন এখানে তো ইন্টারন্যাশনাল বডি আছে, আমাদের আমরা কতটুকু অ্যাক্টিভ করতে পারবো ডাজন্ট ম্যাটার, আমাদের ভোকাল হতে হবে। ঠিক আছে, আমাদের ভোকাল হতে হবে। আপনি দেখেন একটা প্রভাব আছে যে কান্না না করলে মাও কিন্তু খাবার দেয় না, কারণ বুঝতে পারে না যে শিশুটা হাঙ্গারি, রাইট? তো এখানে দেখা গেল আপনার মানে আমরা যদি এটা নিয়ে মানে কথা না বলি, আমরা আমাদের আওয়াজটা রেইজ না করি, ভয়েস রেইজ না করি, তাহলে তো তারা এটা আসলে গ্রান্টেড হিসেবে না, তারা পেয়ে বসবে। আর এখানে ফারাক্কার চেয়ে মনে হচ্ছে যে এখনো সুযোগ আছে, যেহেতু আমাদের একটা চুক্তি 96 থেকে এখন 2026 পর্যন্ত হচ্ছে, সামনে এটার আপনার ইয়া হবে, তো সেক্ষেত্রে আমরা অনেক কিছু নতুন সংযোজন করতেই পারি। যেমন আমাদের যে কত কিউসেক যে পানি যে প্রবাহিত হচ্ছে ডাউনস্ট্রিম, আপনার আপস্ট্রিম, যে এই যে জিনিসগুলো আমাদের কতটুকু পাওয়ার দরকার, সেগুলো ইনক্লুড করার চেষ্টা করতে পারি, যে আমাদের ন্যায্য হিস্সাটা কতটুকু কি হবে। আমরা আবার হয়তো সেই নেগোসিয়েশনে যেতে পারি, হয়তো তারা বলবে যে না আমরা এটা করবো না, বাট উই হ্যাভ টু কিপ রেইজিং ইট। ঠিক আছে, কারণ যখন তারা আমাদেরকে ডিনাই করবে, একটা পর্যায়ে তো আপনার চাইলেও খুব বেশি ডিনাই করতে পারবেন না, বিকজ টুলস যে তাদের হাতে সেটা তো না। উই রিলাই অন দেম, দে রিলাই অন আস। ইটস এ কোঅপারেশন। ঠিক আছে, দেখেন ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্ট যারা আমাদেরকে দাস হিসেবে দেখতে চায় তাদের সাথে। আপনি ইংল্যান্ডে থাকেন, আমি ইংল্যান্ডে থাকি, আমাদের কিন্তু হয়তো দেখা গেলো ইন্ডিয়ান কলিগ আছে, ইন্ডিয়ান ফ্রেন্ড থাকতে পারে, তারা কিন্তু অমায়িক, তাই না? তাদের ভিউটা এবং তাদের রাজনৈতিক মানুষের ভিউ কিন্তু সেম না। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশে, আপনি বাংলাদেশে, আমি বাংলাদেশি, শেখ হাসিনা 16 বছরের পাওয়ারে ছিল, তার মানে কি এইটা যে আমি আপনি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করি? তার মানে ইন্ডিয়ার যে সাধারণ জনগণ মানুষ, তাদের সাথে আমাদের কোনো প্রবলেম নাই। অ্যাজ এ নেইবার উই ওয়ান্ট টু বি ইন এ পিসফুল রিলেশনশিপ উইথ দেম। They don't want it. Like their government don't want it. To some extent. এই ক্ষেত্রে আমাদের ভয়েস রেইজ করতে হবে। আমাদের যে এই যে তিস্তা বলে, যে খুব ভালো একটা নিউজ আসছে যে আমরা তিস্তা ব্যারেজ ফাইনালি আমরা করতেছি, চায়না করছে। তো এই জিনিসগুলো একটা পজিটিভ জিনিস। এটা আসলে ইন এ সেন্স এটাও দেখায় যে না, আমরা আসলে না করতে জানি। সেটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আসছে। এর জন্যই বললাম যে আমাদের যদি এই পররাষ্ট্রনীতি বিদ্যমান থাকে এবং এটা যদি পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে, নির্বাচিত সরকার হবে বাংলাদেশের মধ্যে, ওরা যদি এটা মেনটেন করে, তাহলে আমি বিশ্বাস করি যে একটা সময় পরে আমাদের উপরে যে আগ্রাসন, ভারতীয় যেই হেজিমনি, ওটা কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি চলে যাবে আশা করি। 5 তারিখের পরে কিন্তু এটা এমনিতেই নড়বড় হয়ে গিয়েছে। ওরা চাচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন রাজনৈতিক বা পলিটিক্যাল এন্টিটিকে ব্যবহার করে আবার পুনরায় ওনাদের প্রতিস্থাপন করার জন্য। বাট ওইটা হয়তো বা সহজ হবে না, যেহেতু তারুণ্যের একটা নতুন রাজনৈতিক দল অলরেডি বাংলাদেশের মধ্যে হয়ে গিয়েছে, ওরা এটা সহজে মেনে নিবে না।
ঠিক না? সো আশা করি আমাদের এই সরকার বা পরবর্তীতে যারা ক্ষমতার মধ্যে আসবে, আমাদের যে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশের নীতি নির্ধারকের পর্যায়ে, ওনারা এই এই বিষয়গুলিকে খুবই গুরুত্ব সহকারে দেখবে। কারণ আমাদের প্রধানতম সমস্যাই হচ্ছে, আমি মনে করি যে আমাদের এই সীমান্তে ভারতের সাথে যে ধরনের কনফ্লিক্ট গুলি হচ্ছে এবং এই পানির যে ন্যায্য হিস্সা, যা নিয়ে ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় কনফ্লিক্ট হয়, এবং ভারতকে যার কারণে আমাদের বাংলাদেশের মানুষ ধারণ করে না, বাংলাদেশের মানুষের সাথে যার কারণে ভারত কানেক্ট হতে পারে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনার কাছে আরেকটা তাদের জন্য জরুরি, বলেন, এই কানেকশনটা তাদের জন্য জরুরি। এই বিষয়কে আপনি আর কোন ইনপুট দিবেন না? আমি বললাম এটা, এই কানেকশনটা তাদের জন্য জরুরি, কারণ যে কোনো জিনিস আপনার পাশে যদি আনস্টেবল একটা কান্ট্রি থাকে, ইউ উইল ফল ইনটু দ্যাট ট্র্যাপ অ্যাজ ওয়েল। তো এখানে আসলে কেউ আনস্টেবল সিচুয়েশন চায় না। এই দেখেন আপনি আমাদের পাশে আপনার রোহিঙ্গাদের কথা ধরেন, আনস্টেবল রাখাইন বা এই মায়ানমারের জন্য কিন্তু আমাদের রোহিঙ্গা শরণার্থী আসছে, বাট তার মানে ওরা যদি আনস্টেবল না হতো, আমাদেরকে এত শরণার্থী আসতো, আমরা কি ঝামেলায় পড়তাম? আরেকটা রিলেটেড প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় দলীয় যে সংকীর্ণতা আছে এর উপরে থাকবে, এবং এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে গেলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি চ্যালেঞ্জ হতে পারে বলে আপনি মনে করেন? কারণ জানেন যে বাংলাদেশের যারাই রাজনীতি করে ওদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, ওদের মধ্যে এই টেন্ডেন্সি অলরেডি অটোমেটিক্যালি বাই ডিফল্ট ওদের মধ্যে আছে, যে আমরা যদি বাংলাদেশে রাজনীতি করতে চাই, করতে হয়, আমাদের হয়তো বা ভারতের সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না রেখে আমরা হয়তো বা ক্ষমতার স্বাদ কোনোদিন পাবো না। সো এই যে টেন্ডেন্সি থেকে ওনারা বের হয়ে কিভাবে বাংলাদেশ পন্থী একটা পররাষ্ট্রনীতি করতে পারে, মানে এই সংকীর্ণতা ছেড়ে সহজে বের হতে পারবে না। এর জন্য ওদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরেন রাজনৈতিক দলগুলির স্বার্থ এবং প্রতিযোগিতা আছে এর মধ্যে, হ্যাঁ, এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মনে করি। আরো অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আছে। সো আপনি যদি এই বিষয়ে কোনো ইনপুট চান দেওয়ার, অভ্যন্তরীণ রাজনৈতিক যে অস্থিরতা আছে, এটাও কিন্তু অন্যরকম একটা চ্যালেঞ্জ। কারণ যখন অস্থিরতা হয় আমাদের রাজনীতির মধ্যে, ধরেন কোন্দল যখন ভিতরে হয়, তখনই কিন্তু রাজনৈতিক দলগুলি বাইরের বা অন্যান্য যেই আপনার নেইবারিং কান্ট্রিগুলি আছে ওদের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে যায়, ভাবে যে ওরা হয়তো বা আমাদেরকে সহযোগিতা করতে পারবে। কারণ আমাদের ভিতরে কোন্দল, ধরেন আমরা একটা পরিবার, এখন পরিবারের মধ্যে ঝগড়া গেছে লাইগা, তখনই কিন্তু আপনি বাইরে থেকে কাউকে দরকার। আপনার পরিবারে যদি মিল থাকে, আপনি যদি পরিবারের মধ্যে আপনার সবাই ভালো সম্পর্ক বিদ্যমান আছে, তাহলে কিন্তু বাইরের আর সেকেন্ড কোনো পার্সনের, থার্ড পার্সনের কোনো দরকার হয় না। আমি কোশ্চেনটা আনসারটা একটু ডিফারেন্ট, ডিপ্লোম্যাটিক ওয়ে দিই। ধরেন মানে একটু ঘুরাই দিই, সেটা হচ্ছে যে আমাদের মানে চ্যালেঞ্জেস এর আগে আমাদের মেইন প্রবলেমটা কিন্তু আসলে বুঝতে হবে যে আপনি চ্যালেঞ্জেস গুলো ক্যাপিটালাইজম মানে ইউটিলাইজ করে একটা বাইরের দেশ, একটা প্রতিবেশী দেশ যেভাবে ইউটিলাইজ করে আমাদেরকে ম্যানিপুলেট করতে পারতেছে, তো সেটা কেন হচ্ছে? এটাই তো ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস। তো এই জিনিসগুলো যদি আমরা প্রথমে রুটেই আমরা তুলে ফেলতে পারি, তাহলে এগুলো কিন্তু আমরা ফেস করবো না। ফর এক্সাম্পল, ডিপেন্ডেন্সি একটা বিশাল জিনিস। আপনি হয়তো দেখা গেল আমরা ফুড ইম্পোর্ট করব, আমরা ডিপেন্ডেন্ট। আমরা ফাইন্যান্সিয়ালি আমাদের যে বিজনেস সেটার জন্য ডিপেন্ডেন্ট। এই যে ডিপেন্ডেন্সিটাকে কিন্তু ওরা চাবি হিসেবে ইউজ করে। তো আপনি যদি ডিপেন্ডেন্সিটাকে ডাইভার্সিফাই করে দেন, সো ইউ নট ডিপেন্ডেন্ট অন এ স্পেসিফিক কান্ট্রি। ফর এক্সাম্পল, আমি যদি বলি, আমি কাতারের একটা উদাহরণটা নিই। 2016-এ, ইফ আই এম নট রং, 2016 or 17-এ কাতারের সাথে আপনার সৌদির ব্লকেড হলো। সৌদি, আপনি ভালো করে হয়তো আমি জানি না, আপনি মানে জিওগ্রাফিক্যালি কাতার কিন্তু সারাউন্ডেড বাই সৌদি, এবং ওদের একমাত্র ল্যান্ড বর্ডার হচ্ছে সৌদির সাথে, বাকি হচ্ছে তারা সি বর্ডার আছে মানে ইউএই এর সাথে, দেন আপনার হচ্ছে বাহরাইনের সাথে, বাট এদের যে ল্যান্ড বর্ডার তারা সৌদির সাথে। তো 2016-এ হঠাৎ করে কোনো কারণে তাদের ভেতরে ইন্টারনাল একটা কোন্দল হলো। সৌদি কিন্তু কি করলো, সবকিছু তার ব্লকেট করে দিল, তাদের যত ধরনের ইম্পোর্ট ছিল কাতারে সব অফ করে দিল। প্রবলেমটা কোথায় দাঁড়ালো? কাতার হাইলি ডিপেন্ডেন্ট অন সৌদি in terms of food import, in terms of raw material import, this and that. And কাতার তখন যাচ্ছিল একটা ভেরি হাই টাইম দিয়ে, কারণ তাদের সামনে 2022 ওয়ার্ল্ড কাপ। আমি কোয়াইট শিওর ওই সিচুয়েশনে আমাদের দেশ যদি পড়তো, সার্ভাইভ করা would have been very difficult, extremely difficult.
বাট কাতার কেন পারছে? দে হ্যাড চাঙ্ক অফ মানি। হুম, তো তারা ইভেন দো দে ওয়ার হেভিলি রিলায়েবল অর দে রিলাইড অন সৌদি, বাট তাদের যেহেতু টাকার একটা জোর ছিল, তারা কি করছে ওভারনাইট, তাদের কিন্তু এমনও হয়েছে, আমার বোন থাকতো কাতারে, সো আই নো দ্যাট, তাদের কিন্তু দুধের সংকট দেখা দিয়েছিল ফর ফিউ ডেজ। ওকে, তো দেখা গেল কি তাদের এই সংকটটা কিন্তু কৃত্রিম। তাদের এবং রিজনটা কি? সৌদির সাথে তারা ডিপেন্ডেন্ট, হেভিলি ডিপেন্ডেন্ট। তারা কখনো চিন্তাও করে না যে সৌদি আমাকে কখনো ব্লকড করবে, আমার সাথে Okay. ল্যান্ড বর্ডারের এই কনফ্লিক্ট হবে। তো কি হলো, তারা কিন্তু ওভারনাইট দেখা গেলো তারা এই ডাইভার্সিফাই করে ফেললো। তারা ইরান থেকে আনা শুরু করলো, তারা টার্কির থেকে আনা শুরু করলো, তারা ফ্লাইটে আপনার গরু নিয়ে আসা শুরু করলো। পরবর্তীতে কি করলো, এখন কাতারের অবস্থাটা কি? এখন কিন্তু কাতার আসলে কারো একার উপর ডিপেন্ড না। সৌদির থেকে যে কাতারের সাথে সৌদির রিলেশন বাই দ্য ওয়ে ঠিক হয়ে গেছে অলমোস্ট, বাট তারা কিন্তু সৌদির থেকে সে আগের মতো ইম্পোর্ট ওরিয়েন্টেড না। তারা কি করলো, নিজেরা ওখানে নিজেদের মতো গরু পালতেছে এখন। তারা তাদের বিভিন্ন জিনিসপত্র টার্কির থেকে আসতেছে, সৌদির থেকে আসতেছে, ইউএই থেকে আসতেছে, ইরান থেকে আসতেছে, ডাইভার্সিফাই। তো এখন আমার এই কথাটা, কাতারের উদাহরণটা আনার রিজনটা হচ্ছে, আমরা যদি এই হেভিলি ডিপেন্ডেন্সি অন আওয়ার নেইবার যদি আমরা ডাইভার্সিফাই করতে পারি, সেটা হতে পারে হেলথ সেক্টরে। ফর এক্সাম্পল, এই যে ডক্টর ইউনিসের যে কুনমিং এ যে বা চীনের যে একটা ইস্টার্ন প্রভিন্সে যে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের যে ব্যাপারটা আমরা দেখলাম, ওয়েলকামিং, উই হ্যাভ টু ওয়েলকাম দিস। কারণ দেখেন, আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট ভালো না, এটা অনেকেই জানে, ঠিক আছে? সব ক্ষেত্রে ভালো যে সেটা না, হয়তো অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করে, যার জন্যই মানুষ কিন্তু ইন্ডিয়ায় যায়। আমার বাবা মা বেশ কয়েকবার ইন্ডিয়া যেতে হয়েছে। তো এখন দেখা গেল কি, এই যে তারা কিন্তু তখন কি, এই যে হঠাৎ করে একটা প্রবলেম হলো, তারা ভিসা বন্ধ করে দিল। আমাদের এই রোগীগুলোর কি হবে? ডিড উই হ্যাভ এনি অল্টারনেটিভ অন দ্যাট স্পট? নো। কিন্তু অল্টারনেটিভ, আমরা থাইল্যান্ডে যাওয়া, কয়টা মানুষ এফোর্ড করতে পারে থাইল্যান্ডে যাওয়া, সিঙ্গাপুরে যাওয়া? সবাইকে মাউন্ট এলিজাবেথে ভাই ট্রিটমেন্ট নিতে পারে না? এখন তো ধরেন ওইটাকে তো ওরা ধরেন আপনার কস্ট যেন ইফেক্টিভ হয়, ওইটা নিয়েও কিন্তু কাজ করতেছে আমি যতটুকু জানি। এমন যদি করতে পারে তাহলে কিন্তু আমাদের এই ভারত নির্ভরশীলতা কমে যাবে। এবং এই নিয়ে কিন্তু এটাই মানে আপনার এই যে ফুড বলি, স্বাস্থ্য খাত বলি, এখানে যেমন এই যে এখন আমাদের অল্টারনেটিভ ক্রিয়েট হলো কি, তাই না? এখন কোনো কারণে যদি লেটস সে ডাউন দ্য লাইন আমরা যদি সাম্যতার ভিত্তিতে ইন্ডিয়ার সাথে ফেস টু ফেস, কাঁধে মানে ফেস টু ফেস, আমরা মানে সামনাসামনি সাম্যতার ভিত্তিতে আমরা যদি তাদের সাথে গুড টার্মসে কখনো যেতে পারি, তখন কি হলো, আমরা কি স্বাস্থ্যক্ষেত্রে বা মেডিকেল এরিয়ার জন্য কি আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপরে? নো, উই হ্যাভ অল্টারনেটিভ। এট দ্য সেম টাইম আমাদের নিজস্ব ক্যাপাসিটিও বাড়াতে হবে আমাদের দেশে, আমাদের কিভাবে আর বেটার ট্রিটমেন্ট নিতে পারি। সেম উইথ ফুড, আমরা কেন সবসময় আলু হ্যান ত্যান সব ইন্ডিয়া থেকে আনবো? আমরা অল্টারনেটিভ দেখতে পারি যে কারা ভালো করে, কারা আরো চিপে দিতে পারে। আমাদের দরকার হচ্ছে দেশের স্বার্থ দেখা যায়, আমাদের অল্টারনেটিভ কি হতে পারে, আমাদের সবসময় অল্টারনেটিভ পাইপলাইন রেডি রাখতে হবে। আমাদের দামটা যেমন দেখতে হবে, প্রাইসিং, হ্যাঁ হয়তো বা ইন্ডিয়া থেকে আনলে কিছু কিছু ক্ষেত্রে কম, বাট স্ট্যাটিস্টিক্স কিন্তু সেটা বলে না। স্ট্যাটিস্টিক্স আমি দেখলাম যে আমাদের বরঞ্চ এই যে আমরা এই পরিবর্তিত সময়ে আমরা যে আমদানি করতেছি বিভিন্ন দেশ থেকে, সেটা তো অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়ে কম দাম। আলটিমেটলি যে সবসময় যে পাশের বর্ডারের পাশে আছে বলেই যে তাদের দাম কম হবে সেটা না, অনেক সময় তারা আমাদের চাকু দিয়ে কেটে আমাদের রক্ত পান করছে আর কি, ঠিক আছে, ইন টার্মস অফ মানি। তো এই ক্ষেত্রে এই যে ডিপেন্ডেন্সিটা, এটা যদি আমরা কমাই না, তাহলে কিন্তু এই যে আপনি যে বললেন পররাষ্ট্র নীতিটা, যখন ডিপেন্ডেন্সি কম হবে তখন আমি তার উপর ডিপেন্ডেন্ট না, তখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো। নাম্বার ওয়ান, ডিপেন্ডেন্সি কমাতে হবে। নাম্বার টু, আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যখনই গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন আমাদের পলিসি চেঞ্জ হয়ে যায়। এই গভর্নমেন্ট আসলো, সে ইন্ডিয়াকে হুজুর হুজুর করতেছে, আর গভর্নমেন্ট আসলো হয়তো ইন্ডিয়াকে হুজুর হুজুর করতেছে না, বাট ইন্ডিয়াকে লাথিও মারতেছে না, ঠিক আছে ভাই, বা নিউট্রালও নাই, হয়তো ডিফারেন্ট ওয়েতে আছে। তো এখন দেখা গেল কি আমাদের এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের উই হ্যাভ টু হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট আপনার হচ্ছে ফরেন পলিসি, যেখানে গভর্নমেন্ট চেঞ্জ হবে তার সাথে এটার পলিসির কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আপনি স্টাফ চেঞ্জ করতে পারেন, আপনি আপনার কাউন্সিল মানে যে কাউন্সিলের যে মানুষ আছে যারা হাই তাদেরকে চেঞ্জ করে নেন, সবাই করতেছে না। বারাক ওবামা গেল, ডোনাল্ড ট্রাম্প তার মতো প্রার্থী বসাচ্ছে না, ডাজ ইট মিন তার যে ফরেন পলিসিটা ইউকের জন্য ডিফারেন্ট হয়ে গেছে? নো, পার্সন চেঞ্জ, বাট ডাজন্ট মিন দেয়ার এন্টায়ার পলিসি হ্যাজ বিন চেঞ্জড। পলিসি যদি করাপ্টেড না থাকে তাহলে পলিসিটা চেঞ্জ করা লাগে না, কারণ ওরা তো পলিসিটা বানাইছে ওদের ব্যক্তি স্বার্থে। ওইটাই তো প্রবলেম, কাউকে কোনো একটা দলকে, কোনো একটা জাতিকে, কোনো একটা দেশকে বেনিফিটেড করার জন্য। দ্যাটস ওয়াই দিস পলিসি নাও এন্ড अगेन নিড টু বি চেঞ্জড, আই বিলিভ। এই জন্য আমাদের যদি একটা রোবাস্ট পলিসি থাকে যে গভর্নমেন্টই আসুক ভাই, আমরা মাথা উঁচু করে দাঁড়ানো, আমি তোমার পাও ধরবো না, আমি তোমাকে লাথিও মারতে যাবো না।
তুমি স্টেট দাঁড়াও না, আমি স্টেট দাঁড়ানো, ভাই হ্যান্ডশেক করে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। ইট উইল বি চ্যালেঞ্জিং, ইট উইল বি ডিফিকাল্ট, কাজ আমরা এই যে 1971 থেকে সেটা ট্রাই করতেছি, এখন পর্যন্ত পেরে উঠিনি, টু বি অনেস্ট, বাট উই হ্যাভ টু গো দেয়ার, উই হ্যাভ টু অ্যাচিভ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। থ্যাংক ইউ। আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন, আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে আনসার দিবেন যে আগামী 10 বছরে আপনি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ রূপরেখা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? কিছু কোশ্চেন আমরা হয়তো আনসার অলরেডি ডিসকাস করে ফেলছি, যেমন স্বাধীন পররাষ্ট্রনীতি, এটা আমরা দেখতে চাই। আমাদের ডিপেন্ডেন্সি থাকবে না কোনো এক কান্ট্রির উপরে, সাম্যতার ভিত্তিতে আমাদের হবে। আমাদের অনেক কিন্তু অর্গানাইজেশন আছে, যেমন সার্ক, একে কিন্তু আসলে আরো রিভাইভ করতে হবে। আসিয়ানে যদি আমরা করতে পারি, পার্টিসিপেট করতে পারি, এই যে জিনিসগুলা, এই আমাদের যে বিভিন্ন আমাদের অনেক ধরনের আপনার কিন্তু অর্গানাইজেশন আছে, যেমন ইউকে বা ইউএসএ এর কিন্তু এই যে G7, G8, এই বিভিন্ন অর্গানাইজেশন আসলে করে। এটা সুবিধা কি, আপনি যখন যত অর্গানাইজেশনে পার্ট হবেন, যত আপনি ভোকাল হবেন, তত কিন্তু আপনার একসেপ্টেন্স বাড়তেছে বহির্বিশ্বে, রাইট? ডক্টর ইউনূসের একসেপ্টেন্স এত বেশি কেন? কারণ তাকে অনেক মানুষ চেনে, তার নোবেল পিস প্রাইজ তার নামে একটা আছে। তো এই যে জিনিসগুলো তাকে কিন্তু একসেপ্টেন্স এনে দিচ্ছে, এবং সে কিন্তু অনেক ইউনিভার্সিটি, অনেক কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে তার পরিচিতির জন্য। এই যে আপনি পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অভ্যুত্থানের পরে আমরা যে একটা মানে দেশের অবকাঠামো অলমোস্ট ভেঙে গেছে, সেইখান থেকে যে আমরা মানে অলরেডি তো ধরেন ফ্যাসিস্ট আমাদের কাঠামো ভেঙে ব্যাংকের অবস্থা টাইট করে দিছিল, বাট তারপর যখন এগুলা সামনে আসলো এবং অনেক এই ফ্যাসিস্টের যে যারা মানে আর কি মানে কি বলবো বাচ্চা কাচ্চা বা যারা আসলে বেনিফিশিয়ারি, তারা যখন পালায় গেল, অনেক কিন্তু আসলে অনেক ইনস্টিটিউশন কিন্তু আসলে একটা ধাক্কার ভিতরে পড়লো, বিশেষ করে ব্যাংকিং সেক্টর গুলা। যেমন ব্যাংকিং সেক্টর পুরাটাই তো এসালামের কিন্তু আসলে আন্ডারে ছিল বিশাল একটা অংশ। তো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আসলে বা আমাদের যে পরিমাণ ঋণ ছিল, ঠিক আছে, এই যে জিনিসগুলা ট্যাকেল দেয়া, এখানে কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ফেসবুকে একটা বিশাল কাজ করছে। তার অবশ্যই অনেক চ্যালেঞ্জ পেতে হচ্ছে, অনেক কিছু আমি বলবো না হি ইজ 100% পারফেক্ট, বাট হি ট্রাইড হিজ বেস্ট and that's all we need. এই ক্ষেত্রে আপনার আমরা যদি ফরেন পলিসি বলি, আমাদের ফরেন পলিসি হতে হবে বেসড অন যে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হবে, তার মানে আমাদের ফরেন পলিসি চেঞ্জ হবে সেটা না, এটা আমাদের থাকতে হবে। নাম্বার 2, আমাদের যে আমাদের যে একটা প্রজন্ম বা একটা বিশাল জনগোষ্ঠীর যে ধ্যান ধারণা যে আমাদের ইন্ডিয়াকে আজীবন পারপাস সার্ভ করে দিতে হবে বিকজ দে হেল্পড আস গেইনিং দ্য ইন্ডিপেন্ডেন্স, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? আমি ফাইট করছি, আমাদের পরদাদারা হয়তো ফাইট করছে ব্রিটিশদের বিরুদ্ধে, রাইট, স্বাধীনতার জন্য। আমি এখন ব্রিটেনে এসে বসে আছি, জিনিসগুলো এভাবে থেকে না। জাপানে দেখেন, পৃথিবীর সবচেয়ে যদি কোনো ভয়ানক বোম কেউ মেরে থাকে, সেটা ছিল ইউএসএ। মানে উইদিন আ ম্যাটার অফ ফিউ মিনিটস অর ফিউ আওয়ার্স আপনার লাখ লাখ মানুষ নাই, তারা সিম্পলি মানে ইভাপোরেটেড হয়ে গেছে আর কি, রাইট? আপনার এই যে এখন আপনি এই যে জিনিসটা দেখেন, তারপর তাদের সাথে যে এখন জাপানের সবচেয়ে বড় পার্টনার কে, ফ্রেন্ড যদি বলেন কি ইউএসএ, তার মানে তাদের রিলেশন কিন্তু পাস্টের অবশ্যই আমাদের থাকতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের প্রেজেন্ট স্বার্থটা দেখতে হবে যে কি আমার স্বার্থ পারপাস সার্ভ করতেছে। এই জিনিসটা আমাদের খুব জরুরি। আমরা যখন যে কোনো ফরেন পলিসি আমরা দাঁড়া করাবো, আমাদের থাকতে হবে যে ঠিক আছে, যে এই পলিসিটার উপর বেস করে আমরা কতটুকু আগাতে পারতেছি, আমাদের যে যার সাথে আমি আছি সে কি আমাকে চেপে ধরতেছে নাকি, যদি চেপে ধরেও তাহলে আমরা কিভাবে প্রোটেস্ট করব, আমরা কিভাবে ভয়েস রেইজ করবো, আমাদের এই জিনিসগুলো আমাদের সবসময় রেডি থাকতে হবে, এবং আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে স্টেপ আপ করতে হবে, তাদেরকে সামনে আসতে হবে। এটার জন্য কিন্তু আসলে আপনার আর্থ সামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। আপনি নিজের দেশকে যত উন্নত করবেন, মানুষ তত আপনার মানে তত কনসাস হবে, তত মানুষ, এই যে জুলাই অভ্যুত্থান, এটা কিন্তু আসলে মানুষের কনসাসনেস এর ফল। তারা কনসাস যে আমরা অপ্রেস হচ্ছি, তারা মাঠে নেমে আসছে। কেন? বিকজ দে নিউ ইট। তো এই যে কনসাসনেসটা যখন বাড়বে মানুষের ভিতরে, মানুষের উন্নয়ন যখন আরো হবে, তখন আলটিমেটলি মানুষ চিন্তা করবে না সে তো আমাকে অপ্রেস করতেছে, এতটুকু বোঝার ক্ষমতা হবে। এই যে জনগোষ্ঠী যারা এখন ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে, যারা রয়ের দালালি করতেছে, এই জনগোষ্ঠী কিন্তু তখন আসলে তারা বুঝতে পারবে এন্ড অফ দ্য ডে উই ক্যানট ইগনোর দ্যাম। তারা এন্ড অফ দ্য ডে বাংলাদেশি, তারা বাংলাদেশি সিটিজেন, আপনার আমারই ভাই বোন, ঠিক আছে? কিন্তু হয়তো তারা জাস্ট ক্র্যাকড, তারা হয়তো বেপথে চলে গেছে। We have to bring them back and ask them to contribute into our society
and that's when we can progress, inshallah. That's it. Thank you very much. এবং খুবই চমৎকার আলোচনা হয়েছে, এবং আমি এখন যদি আমাদের এই টোটাল আলোচনাটাকে একটু সামারাইজ করি, কারণ আমার কাছে মনে হয় আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের অনেকে হয়তোবা লম্বা আলোচনা শুনতে চায় না, অনেকে শুনবেও না। যারা শুনবে ফ্যান্টাস্টিক, প্রায় 1 ঘন্টা আমরা আলোচনা করেছি। সো আজকে আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা ছিল। আমাদের ইশতেহারের 23তম দফা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী হওয়া লাগবে, এবং সেই বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এনসিপির অন্যতম ইশতেহারের দফা, এবং 23তম দফা আমাদের এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি। সো আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি বলতে এনসিপি কি বুঝাইছে বা আমরা কি বুঝি, আমি যদি এটাকে একটু সামারাইজ করি। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ যেই পররাষ্ট্রনীতি ছিল ওইটা বাংলাদেশপন্থী ছিল না, ওইটা ছিল একচেটিয়া ভারতমুখী একটা পররাষ্ট্রনীতি। যেই পররাষ্ট্রনীতির মধ্যে সীমান্তে হত্যা হলে আমাদের দেশ কখনো প্রতিবাদ করে নাই, যেই পররাষ্ট্রনীতির মধ্যে পানির ন্যায্য হিস্সা না পাওয়ার পরেও বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কোনো ধরনের কোনো কথা বলতে পারে নাই, যেই পররাষ্ট্রনীতির মধ্যে আমরা ট্রানজিট ফ্যাসিলিটি দিয়ে দিলেও আমাদেরকে পানির ন্যায্য হিস্সা দেয় না, আমাদেরকে তিস্তার চুক্তি দেয় না, আমাদেরকে গঙ্গার চুক্তি দেয় না, আমাদেরকে কোনো ধরনের কোনো কিছু দেয় না, আমাদেরকে সমমর্যাদা দেয় না, আমাদের স্বাধীনতা নিয়ে ওনারা বিভিন্ন ধরনের কটূক্তি করে, আমাদেরকে জাতি হিসেবে ওনারা সম্মান করে না, এবং আমাদেরকে এক ধরনের মানে ওনারা যতটা ছোট ওনারা দেখাইতে পারে ইন্টারন্যাশনাল কনটেক্সটের মধ্যে, এবং প্রয়োজনে অপ্রয়োজনে ওনারা আমাদের এই জাতিটাকে মৌলবাদী বলে, এবং প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই জাতিটাকে সন্ত্রাস বানায়, যখন ওনারা যেভাবে পারে আমাদের এই জাতিটাকে পোট্রে করে। সেই জায়গা থেকে এই নতুন যে রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, তরুণ এবং এই তারুণ্যের দল, যেই দল ফ্যাসিবাদী যে একটা আমলাতন্ত্র ছিল বিগত 15 বছর 4 মাসের যে একটা নেক্সাস ছিল, চোরে চোরে যেই ডাকাত যে একটা নেক্সাস ছিল, ভারতমুখী যে নেক্সাস ছিল, আপনারা জানেন যে এই ডাকাত সমস্ত ডাকাতদের নেক্সাস যখন ভেঙে দিছে এই ডাকাত সব ভারতে চলে যায়। সো এই যে ডাকাতদের নেক্সাস ছিল যে ভারতমুখী, যে আমাদের পররাষ্ট্রনীতি ছিল ভারতমুখী, সেই ভারতমুখী পররাষ্ট্রনীতি থেকে এনসিপি বিশ্বাস করে যে সমতার একটা পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের বাংলাদেশের মধ্যে, যেই পররাষ্ট্রনীতি হবে চেক এন্ড ব্যালেন্সের, যেই পররাষ্ট্রনীতি হবে মর্যাদার, সমমর্যাদার, সম্মানের, ইজ্জতের। যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 1971-এ, এতগুলি মানুষ তাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতার যুদ্ধ করে এই যে একটা জাতি বাংলাদেশ একটা দেশ পাইলো, একটা পতাকা পাইলো, আমাদের সার্বভৌমত্ব পাইলো, আমাদের এই সার্বভৌমত্বকে ধরে রাখতে হবে। এর একটা মর্যাদা আছে। আমরা কোনোভাবেই যেন মেরুদণ্ড বাঁকা করে কোনো রাষ্ট্র এবং কোনো রাষ্ট্রের সামনে আমাদের সার্বভৌমত্বকে বিলীন করে না দিই। সো এনসিপি বিশ্বাস করে যে তাদের পররাষ্ট্রনীতি হবে যে সীমান্তে যদি কাউকে খুন করা হয়, সীমান্তে যদি কোনো মানুষকে আপনার যে কোনো কারণেই হোক, যদি কেউ ভুলে ঢুকেও যায়, কোনো অন্যায় ভাবে তাকে খুন করতে পারবে না। এই যে আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করবো, যে এখানে এই যে রাবার বুলেট ফার্স্ট সীমান্তে আসছে, ঢুকে যেতেই পারে, তার মানে এটা তার গায়ে যে তাজা বুলেট মারতে হবে এটা তো না। তাদের জনগণ আমাদের এখানে ঢুকে যেতে পারে, আমাদেরও ফায়ার করা লাগতে পারে, তারা তো রেগুলার বেসিসে করতেছে। তো এখানে জিনিসটা আসলে আমরা যে রাবার বুলেটের যে ব্যাপারটা, রাবার বুলেট ফার্স্ট, যে আমরা লাইভ অ্যামিউনিশন ইউজ না করে রাবার বুলেট ইউজ হবে। তো এই জিনিসটা কিন্তু আসলে ফোকাস করা যেতে পারে। যে আপনি যখন এটা আমরা যখন ডিসকাস করলাম যে সীমান্ত হত্যাটা কিভাবে, তো এই জিনিসটা কিন্তু আমরা আসলে অ্যাড করতে পারি। আমার মনে হয় কোয়াইট শিওর যেটা নিয়ে ডিসকাশন হয়তো বা হচ্ছে, তো এই জিনিসটা হলে কিন্তু আসলে আমাদের জন্য ভালো। ওনারা কোনোভাবে আমাদের মানুষকে ওনারা ডিরেক্টলি শুট করতে পারে না, নো ম্যাটার হোয়াট। যদি কেউ বুলেট ট্রিসপাসও করে, সেই মানুষকে ওনারা চাইলে অ্যারেস্ট করতে পারে, দেন ওনারা পতাকা বৈঠকের মাধ্যমে ওনারা হস্তান্তর করতে পারে, বাট কোনো মানুষকে ওনারা চাইলে সীমান্তের মধ্যে হত্যা করতে পারে না। এবং আমি মনে করি দিস ইজ দ্য ফেইলিয়ার অফ আওয়ার ডিপ্লোমেসি, এবং যেই ফেইলিয়ার ডিপ্লোমেসির জন্য আমরা এই 15 বছর 4 মাসের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে আমরা দায়ী করছি, যার কারণে এনসিপি বিশ্বাস করে যে এই পররাষ্ট্রনীতি হতে হবে বাংলাদেশপন্থী, বাংলাদেশমুখী, যেই পররাষ্ট্রনীতির মধ্যে সীমান্তে যদি কাউকে হত্যা করে বাংলাদেশ গর্জে উঠবে, সীমান্তে যদি কোনো মানুষকে একদম অন্যায় ভাবে আটকানো হয়, কোনো কারণে যদি কোনো নির্যাতন করা হয়, বাংলাদেশ গর্জে উঠবে। পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক ভাবে এটাকে ডিল করা হবে, সর্বোচ্চ সম্মান এবং প্রায়োরিটি দিয়ে এটাকে ডিল করা হবে। পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশের সাথে যে ডিসপিউট ভারতের সাথে চলতেছে, দীর্ঘদিনের যে সমস্যা চলতেছে, এনসিপি বিশ্বাস করে বাংলাদেশ পন্থী পররাষ্ট্রনীতি হবে এই পানির এই দীর্ঘদিনের ন্যায্য হিস্সাকে
ফায়সালা করতে হবে, প্রয়োজন পড়লে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব, প্রয়োজন পড়লে আমরা ইউএন এর সহযোগিতা নিব, বাট এই সমস্যার সমাধান হতে হবে। যার দরুন আমরা কিন্তু চায়নার সহযোগিতার মাধ্যমে, আপনি জানেন যে আমাদের নতুন করে কিন্তু একটা বাদ দেওয়া বা ওনারা আমাদের কিন্তু ইন্টারভেন করেছে আমাদের এই সমস্যার সমাধানের জন্য, হুইচ ইজ রিয়েলি রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এবং দাস ওয়াট এনসিপি বিলিভ যে বাংলাদেশ পন্থী একটা পররাষ্ট্রনীতি হচ্ছে যে ভারতের কাছে নিজের মান ইজ্জত সবকিছু বিকিয়ে দেওয়া না, এবং বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে একদম ইজারার মতো রেখে ক্ষমতার শুধু স্বাদ নেওয়া বাংলাদেশ পন্থী কোন ধরনের কোনো পররাষ্ট্রনীতি না। এবং এই পররাষ্ট্রনীতিকে এনসিপি প্রত্যাখ্যান করে এনসিপি বাংলাদেশ মুখে একটা পররাষ্ট্রনীতি ওনারা এস্টাবলিশ করবে, যে এই পররাষ্ট্রনীতি হবে একান্তই বাংলাদেশের স্বার্থ পাক্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের একদম পক্ষের একটা পররাষ্ট্রনীতি, জিরো কম্প্রোমাইজেশন, জিরো কম্প্রোমাইজিং, অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি। কারণ এখানে আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। আরেকটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের অনেক চুক্তি দেখা যাচ্ছে মানে আন্ডার দ্য টেবিল হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, রাইট? এখন তো হচ্ছে না, বাট ব্যাক ইন ডেজ আপনার এই যে 16 ইয়ার্স হয়ে গেছে। তো এখানে এগুলো কিন্তু প্রিভেন্ট করতে হবে। তো আলটিমেটলি যে অ্যাকাউন্টেবিলিটি আমাদের এগুলো সংবিধানে আছে হয়তো বা এখন, কিন্তু এগুলো কেন আসলে ফলো করা হয় না? কারণ সংবিধানটা একটু করাপ্টেড অনেক ক্ষেত্রে, অনেক লুপ হোল আছে। সব আমি বলবো না সংবিধান করাপ্টেড, বাট অনেক লুপ হোল আছে এখানে। তো দ্যাটস উই নিড এ নিউ ওয়ান। তো এখন আপনার হচ্ছে যে যখন একটা জিনিস একটা দ্বিপাক্ষিক চুক্তি হবে সেটা বাইরের দেশের সাথে, তখন সেটা আসলে সংসদে কিন্তু আসলে এটা নিয়ে ডিবেট হতে হবে, সংসদে এটা নিয়ে প্রস্তাবনা আসতে হবে। এটার জন্য কিন্তু আসলে মানে আমাদের যে রোবাস্ট যে পলিসি, যে পলিসিগুলো দরকার এবং এগুলো যে ইমপ্লিমেন্টেশন, এগুলো আসলে খুব খুব জরুরি। যে আমাদের একটা ফরেন একটা পলিসি হবে, একটা চুক্তি হবে, একটা কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্টের এগেইনস্টে কিন্তু আসলে ইয়া হচ্ছে না। এখন দেখা গেল কি এই জিনিসগুলো যখন আপনার অ্যাকাউন্টেবিলিটি নাই, তখন কিন্তু বেনিফিটের জায়গাটা চলে আসছে। তখন চিন্তা করে অ্যাকাউন্টেবিলিটি যখন নাই, তখন মন্ত্রী দেখা গেল বা এমপি দেখা গেল আন্ডার দ্য টেবিল, তারা কিন্তু আসলে চুক্তিগুলো করে ফেলছে, ইভেন দো দ্যাট মে গো এগেইনস্ট দ্য কান্ট্রি which did actually. এই যে আপনি আদানি বলেন বা এটা বলেন, আমি যতদূর জানছি যে আমরা এক্সট্রিম হাই প্রাইস আমরা বিদ্যুৎ কিনতেছি, এই জিনিসগুলো তো আসলে ডেফিনেটলি এটা আমাদের মানে ফরেন অফিসের দেখার দায়িত্ব ছিল। কারণ এই চুক্তিগুলো তো আসলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমেই তো হয়েছে, কারণ ইন্ডিয়ার সাথে যখনই কোনো ধরনের জিনিস হবে ফরেন মিনিস্ট্রি ইনভলভ। তো এই জিনিসগুলো আমাদের করাপ্টেড ফরেন পলিসি এবং ফরেন মিনিস্ট্রির জন্য কিন্তু আমরা আসলে আমাদের এই যে এই অবস্থা। তো এটা আমাদের আর একটা জিনিস আমি একটু অ্যাড করবো আমাদের মিটিং শেষ করার আগে, যে আপনার যখন একটা দেশ আপনার হচ্ছে যখন সে চিন্তা করে যে আমি কোনো পার্টিকে সামনে নিয়ে আসতে পারলে, কোনো পার্টিকে যদি আমি হেল্প করি, তাহলে সেই পার্টিকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো টু মেক ডিসিশন টুয়ার্ডস মি। ফর এক্সাম্পল, আমাদের কোনো একটা নেই, আমাদের তো অনেকগুলো নেই আছে, আমি স্পেসিফিকলি ধরলাম, আমি ইন্ডিয়ার কথা ধরলাম। ফর এক্সাম্পল, ইন্ডিয়া যদি মনে করে, যেটা করছে তারা, ঠিক আছে, ইন্ডিয়া যদি মনে করে যে আমি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারলে আওয়ামী লীগ উইল সার্ভ মাই পারপাস, সে আমার জন্য এটা এটা করে দিবে, তখন দে উইল ডু এভরিথিং। এই যে আপনি বলেন 2018-এ দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু রেকগনাইজ দ্যাট ইলেকশন, যেটা রাতের ভোট ছিল। 2024-এরও সেম, তারা এই, কারণ তাদের কি ছিল, তাদের পটে ছিল আমার গুলিতে প্রোডাক্ট আসতেছে, ওয়াই নট, আই এম হ্যাপি। তো এই যে জিনিসটা মানে এই জিনিসটা আপনার প্রিভেন্ট করার জন্য মানে বা এটা করার জন্য কিন্তু আসলে এই যখন তারা চিন্তা করে যে একটা দলকে ক্ষমতায় আনতে পারলে আমার পারপাস সার্ভ করবে, তার মানে কি হবে, আমাদের এজ এ বাংলাদেশি মানুষ হিসেবে এটাকে ডিফেন্ড করার জন্য আমাদের কিন্তু এগেইনস্টে রোবাস্ট পলিসি থাকতে হবে, যে ঠিক আছে কেউ যাতে এরকম না আসতে পারে। সেই জন্য আপনি ওইরকম সংবিধান করা বলেন, আর হচ্ছে ধরেন আপনি যে ইলেকশনে অনেক সময় চিন্তা করতে পারে তারা, ইলেকশন হচ্ছে সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে তার পছন্দের কাউকে নিয়ে আসার জন্য। তার মানে যে কোনো একটা কান্ট্রি যদি মনে করে আমার স্বার্থ জড়িত, সে কিন্তু তার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। ইন্ডিয়া কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে আওয়ামী লীগকে আবার আনার জন্য, রাইট? তারা তাদের ওখানে আওয়ামী লীগকে আবার আপনার হচ্ছে তাদের যে কি বলে তাদের অফিস খোলার পারমিশন দিয়ে দিচ্ছে, তারা ওখানে দিব্যি আরামে করতেছে। তো এই জিনিসগুলা তো ইন্ডিয়া যদি কখনো এরকম ট্রাই করেও ফিউচারে, তা আমাদের সেটা রুখে দিতে হবে। এটা হতে পারে যে আপনার ইলেকশনের সময় আমাদের যে সাইবার সেল গুলা, ওরা কিভাবে এই যে, কারণ ওরা তো আসলে ফিজিক্যালি আসার চেয়েও ওরা কিন্তু ডিজিটালি অনেক কিছু জানা মানে করার চেষ্টা করবে বা করতে পারে বা করছে। এই জিনিসটা ডিফেন্ড করার জন্য, এটা যেটা ফাইট করার জন্য আমাদের পাল্টা একটা সেল থাকতে হবে, যাদের মানে কাজ হবে যে ঠিক আছে আমাদের ইলেকশনকে মানে ইয়া করার জন্য, যে যদি কোনো ব্যবস্থা থাকে যে ইলেকশন করাপ্ট করার জন্য, ইলেকশনটা
কারণে তাদের পছন্দের কাউকে ফেভারে দেওয়ার জন্য, তাহলে সেটা ডিফেন্ড করার জন্য আমাদের পলিসি থাকতে হবে। এটা কিভাবে আরো স্বচ্ছ হতে পারে সেই জিনিসটা থাকতে হবে। দেখেন, গণতন্ত্র কোনো বিকল্প নাই আমাদের দেশে, বাট সেই গণতন্ত্রটা যদি এমন ভাবে আসে যে অগণতান্ত্রিক ওয়েতে, তাহলে সেই গণতন্ত্রের দরকারও নাই। জিনিসটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ আলামিন সৌরভ ভাই, আপনার মূল্যবান সময়ের জন্য। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং অ্যাগেইন ইট ওয়াজ ভেরি ফ্রেন্ডলি কনভারসেশন। যারা আমাদের অডিয়েন্স ছিলেন, আমরা আসলে খুবই ফ্রেন্ডলি কনভারসেশন করেছি। এই জায়গার মধ্যে কোনো ফর্মাল কোনো কনভারসেশন ছিল না যে একদম অফিসিয়ালি আমরা একজন আরেকজনকে প্রশ্ন করেছি, এরকম কিছুই না। খুবই ফ্রেন্ডলি মানে কনভারসেশন, এবং আমরা আমাদের পার্সোনাল যে অপিনিয়ন ছিল, আমাদের যে ইনসাইটস ছিল, ওইটাই আসলে আমরা শেয়ার করেছি। সো আই হোপ আপনারা এ থেকে আপনাদের টেক্সটটা নিবেন এবং বেনিফিটেড হবেন। That's all for saying today, to be honest, and thank you very much for being with us, and hopefully we'll see you again in another episode. Thank you very much.